নমস্কার, দ্য নিউজ কাউন্টার আপনাদের আরও একবার স্বাগত। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে সিপিআইএমের কোনো একজন যুব নেতার দক্ষিণ চব্বিশ পরগনার দল ছাড়ার সম্ভাবনাকে কেন্দ্র করে মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে ছোট বড় মেজো বিভিন্ন সামাজিক মাধ্যম এবং ইউটিউবার তারা এমন হট্টগোল এবং উচ্চস্বরে কোলাহল শুরু করেছেন, মনে হচ্ছে ইন্দিরা গান্ধী সিন্ডিকেটপন্থীদের হটিয়ে দিয়ে কংগ্রেস জাতীয় স্তরে ভাঙতে চলেছেন। এবং এটা খুব স্বাভাবিক যে যারা সাধারণ বামপন্থী সিপিআইএম কর্মী সমর্থক বা বৃহত্তর বাম পরিসরের কর্মী সমর্থক, তারা এ ব্যাপারটায় অনেকে সংশয়াকুল। ব্যক্তিগতভাবে বহু ফোন আমি পেয়েছি যে সত্যি সত্যি এই যুব নেতা বা ছাত্র নেতা যাই বলুন, তিনি দল ছাড়তে চলেছেন কিনা। এবং পাশাপাশি যে খবরটা বিরাটভাবে বাতাসে ভাসছে যে তার সঙ্গে আরও দলে দলে নাকি নেতা কর্মী তারা দক্ষিণ চব্বিশ পরগনায় পার্টি ছাড়তে চলেছেন। এখন দেখুন, আমার যেটুকু ধারণা বা যেটুকু খবর, আমি সিপিআইএমের ইনসাইডার কেউ নই, তবু আমার যেটা মনে হয় যে প্রতিকুর রহমান, যাকে নিয়ে এত আলোচনা চলছে, তিনি শেষ পর্যন্ত দল যদি ছাড়েনও তাহলেও সিপিআইএমের উপর বা সামগ্রিকভাবে যে বাম সংগঠন, তাতে সাংগঠনিক স্তরে বিরাট কোনো প্রভাব পড়বে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, অন্তত যারা বামপন্থী রাজনীতির সমর্থক বা বামপন্থী রাজনীতি করেন, তারা মনে রাখবেন, সংগঠন বা দলের ঊর্ধ্বে উঠে কোনো বামপন্থী সংগঠনকে ভাঙতে হলে ব্যক্তিগত কারিশমার জোরে সেখানে একটা পাহাড় প্রমাণ ব্যক্তি উচ্চতা লাগে। ইতিহাসে সেই ব্যক্তি উচ্চতা খুব কম এসেছে। বামপন্থী সংগঠনের এটা সাংগঠনিক অবস্থানগত একটা সুবিধে বলতে পারেন, অথবা একটা ঘরানা বলতে পারেন। সিপিএম বা ভারতবর্ষের যে বামপন্থী আন্দোলনের ঘরানা, তাতে ভাঙন আসেনি, ব্যাপারটা এরকম না। কিন্তু সিপিআই ভেঙে যখন সিপিএম হয়েছে, আপনারা মনে রাখবেন, তার আগে তীব্র পার্টিতে আভ্যন্তরীণ বিতর্ক চলেছে এবং জাতীয় স্তরে সিপিআইয়ের জাতীয় পরিষদ, সিপিএমের যেটা সেন্ট্রাল কমিটি বলা হয়, সেখান থেকে 32 জন সদস্য একযোগে বেরিয়ে এসেছিলেন এবং তীব্র মতাদর্শগত সংঘর্ষ, তার মধ্যে অনেক তাত্ত্বিক ব্যাপার জড়িয়ে ছিল। ভারতবর্ষের বুর্জোয়া শ্রেণীর চরিত্র কী, জাতীয় বিপ্লবের স্তর কোথায় দাঁড়িয়ে আছে, জনগণতান্ত্রিক বিপ্লব না জাতীয় গণতান্ত্রিক বিপ্লব, ইত্যাদি নানা প্রসঙ্গ, তীব্র বিতর্ক, মতাদর্শগত সংগ্রামের পর পার্টি ভেঙেছিল। এবং ওই 32 জনের মধ্যে একজন ভূপেশ গুপ্ত ফেরত চলে গিয়েছিলেন পরে সিপিআই। সিপিআইএম ভেঙে সিপিআইএমএল, যাদেরকে চলতি কথায় আপনারা নকশালপন্থী হিসেবে চেনেন, সেটা পার্টি ভাঙতে ভাঙতে 69, নতুন পার্টি গঠন করতে 70। কিন্তু তারও আগে ভারত চীন সীমান্ত সংঘর্ষর অভিঘাতে যখন ভেঙে গিয়ে 2 বছর বাদে 64তে সিপিআইএম তৈরি হচ্ছে, তারপর থেকে চারু মজুমদাররা পার্টির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক চালিয়েছিলেন প্রায় টানা 6 বছর। এবং আপনারা যারা রাজনীতির, বিশেষ করে নকশাল ঘরানার রাজনীতির একটু খোঁজ রাখেন, তারা জানবেন চারু মজুমদার সেই সময় টানা একটার পর একটা পাল্টা দলিল রচনা করেছিলেন, যেটা বিখ্যাত চারু মজুমদারের 8টি দলিল হিসেবে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো পার্টির মধ্যে আভ্যন্তরীণ মতাদর্শগত সংগ্রাম ছাড়া ব্যক্তিবিশেষ কারুর যদি মনে হয় আমার পার্টির মধ্যে খাপ খাওয়াতে পারছি না, বা এই পার্টিটায় আমি মিসফিট হয়ে যাচ্ছি, বা আমাকে ব্যক্তিগতভাবে কোণঠাসা করে দেওয়া হচ্ছে, সেখানে পার্টির মধ্যে আভ্যন্তরীণ সংগ্রাম না চালিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে গেলে, সেটা যদি বামপন্থী পার্টিও হয়, তিনি একক উদ্যোগে কতটা কি করে উঠতে পারবেন, এটা খুব ঘোর সন্দেহের বিষয়। আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন, তাহলে বলবো যে সেটা প্রায় অবাস্তব। সিপিআইএম থেকে সোমনাথ চ্যাটার্জির মতো টাওয়ারিং ফিগার বহিষ্কৃত হয়েছেন পার্টির আইনের সঙ্গে একমত না হওয়ার কারণে।
সৈফুদ্দিনরা পার্টি ছেড়ে আলাদা পার্টি তৈরি করার চেষ্টা করেছেন। সৈফুদ্দিনদের তাও একটা পাল্টা রাজনৈতিক দলিল ছিল, মতাদর্শগত অবস্থান ছিল। কিন্তু রেজ্জাক মোল্লাদের মতো কেবলমাত্র ব্যক্তিগত অবস্থানের কারণে যারা পার্টি ছেড়েছেন, তাদের শেষ পরিণতি কি হয়েছিল এটা আমাদের জানা আছে, বিশেষ করে যারা তৃণমূলে আশ্রয় নিয়েছিলেন। সুতরাং আমি একটা কথা বলবো, যে যারা এতটা উদ্গ্রীব হচ্ছেন, এতটা মাথা ঘামাচ্ছেন, এতটা চিন্তাভাবনা করছেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, যে ব্যক্তিগত অবস্থানের উপর দাঁড়িয়ে কেউ পার্টি ছেড়ে বসে যেতে পারেন, সেটা অবশ্যই পারেন। বহু রাজনৈতিক কর্মী আসেন, বসে যান, অবসৃত হন, অপসৃত হন, এগুলো সবই ঠিক। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে পার্টিকে প্রভাবিত করা, ইতিহাসের কোনো একটা মুহূর্ত রচনা করে দেয়া, সেটা কিন্তু যার তার কম্য নয়। আমার এই প্রসঙ্গে জ্যোতি বসুর মতো একজন ব্যক্তিত্বের একটা ইন্টারভিউ আমার সিনিয়র সাংবাদিক সহকর্মী অরুন্ধতী মুখার্জি একবার নিচ্ছিলেন। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নিতে চলেছেন। তো অরুন্ধতী জিজ্ঞেস করেছিলেন জ্যোতিবাবুকে যে আপনি কি মনে করেন ইতিহাস আপনাকে মনে রাখবে? জ্যোতিবাবু খুব ছোট ছোট কথা বলতেন, স্বভাবসিদ্ধ একটা উইটও থাকতো অনেক সময়। তো উনি বলেছিলেন ইতিহাস অনেক লম্বা বিষয়, এরকম আমার মতো দু চারজন কোথায় কি কিছু অবদান রাখলো মনে রাখবেন, এটা জ্যোতিবাবু বলছেন। ইতিহাস সেসব কিছু মনে রাখে না, ইতিহাস অত সহজ ব্যাপার না। তো অরুন্ধতী বলেছিলেন যে না, কেন, এই তো লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, এদেরকে তো ইতিহাস মনে রেখেছে। জ্যোতিবাবু বলেছিলেন ওরে বাবা, ওই উনি যেরকম বলতেন আর কি, ওসব অনেক অনেক বড় ব্যাপার। তো এটা আমি জ্যোতি বসুর কথা বলছি। আর অসংখ্য ছোট ছোট বামপন্থী দল আছে, তাদের থেকেও ব্যক্তি মানুষ যখন বেরিয়ে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন, ইতিহাসে আমরা দেখেছি যে সেগুলো খুব একটা কার্যকরী হয়নি। এসইউসিআইয়ের মতো একটা ছোট বামপন্থী দল, আমি আবারও বলছি বামপন্থী দল, কারণ তাদের সাংগঠনিক আটকা বাঁধাটা দক্ষিণপন্থী দলের তুলনায় বেশি। বামপন্থার যতই অবক্ষয় হয়ে থাকুক, সে যতই চ্যালেঞ্জের মুখে পড়ে থাকুক, এখন অবধি বামপন্থী দলের সাংগঠনিক কাঠামো দক্ষিণপন্থী দলের থেকে বেশি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন এই এসইউসির মতো একটা ছোট্ট দল থেকে ফটিক ঘোষের মতো একজন দাপুটে ট্রেড ইউনিয়ন নেতা, ওদের শ্রমিক সংগঠনের খুব বড় নেতা ছিলেন, তিনি ব্যক্তিগত স্তরে অনেক অভিযোগ তুলে দল ছেড়েছিলেন। তো সিপিআইএম তো অনেক বড় ব্যাপার, ওই এসইউসির মতো ছোট দলের ক্ষেত্রেও ফটিক ঘোষের যে দল ছাড়া এবং প্রশ্ন তোলা ব্যক্তিগত পরিসরে, সেটা খুব একটা কিছু করে উঠতে পারেনি। সুতরাং আমি যারা সিরিয়াস বামপন্থী কর্মী বা সংগঠক, যারা উতলা হয়ে আমাকে জিজ্ঞেস করছেন, ফোন করছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমি সিপিআইএমের কোনো ইনসাইডার কেউ না। আমি যেটুকু যা খবর পাই, আমার যেটা মনে হয়েছে, যেটা আমি গতকালও বলেছি, যে প্রতিকূল সৃজন এবং যাদের নামে রটেছে যে তারা সব তৃণমূলে চলে যাচ্ছেন, এটা সম্ভবত ঠিক খবর না। এর মধ্যে এক আধজন শেষ অবধি দল ছাড়লেও বাকিদের ঘিরে যেটা চলছে সেটা একদমই রটনা। ডেসপাইট অফ দ্য ফ্যাক্ট যে দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএমের সাংগঠনিক বিতর্ক এই মুহূর্তে রয়েছে, আর দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএমের মধ্যে সাংগঠনিক বিতর্ক এটা নতুন কিছু না। আমি যতদূর জানি যে সিপিআইএমের জন্মলগ্ন থেকেই দুটিও জেলাতে, দক্ষিণ চব্বিশ পরগনা তখন অবিভক্ত দক্ষিণ চব্বিশ পরগনা ছিল, এবং বর্ধমান, এখানে সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্বে সিপিআইএম বরাবরই জেরবার হয়েছে। এবার তখন এত সোশ্যাল মিডিয়া, এত ইউটিউব, এত রাজনৈতিক বিশ্লেষক কিছুই ছিল না, ফলে বিতর্কর এইভাবে বাইরে আসার সম্ভাবনাটা অবশ্যই কম ছিল। এবং হয়তো তখন দলের মধ্যে, এই দলের মধ্যেকার কোনো চিঠি বিপক্ষের শিবিরে পৌঁছে দেওয়ার লোকও নিশ্চিতভাবেই কম ছিল, কারণ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দক্ষিণপন্থী আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীদের তখন সংগঠন টিকিয়ে রাখতে হয়েছে। আজকে পরিস্থিতি বদলেছে, সব কিছুর পরেও আমি বলবো যে বামপন্থী সংগঠনে দল এবং সংগঠনের ঊর্ধ্বে ওঠে কিছু করবার ক্ষমতা, এটা খুব টাওয়ারিং পার্সোনালিটি লাগে। যাদের ঘিরে হইচই হচ্ছে
আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করছি না, কিন্তু আমার রাজনৈতিক বোধ বলে তাদের ভূমিকা নিশ্চয়ই সেই উচ্চতার ধারে কাছে নেই। যদি তারা বাস্তবে কিছু করে দেখাতে পারেন, ডেফিনেটলি আমি আমার ভুল নিশ্চয়ই স্বীকার করে নেব। আমাদের এই কমেন্ট বক্স খোলা থাকে, আমাদের এই বিষয়টা ডেফিনেটলিভাবে জীবন্ত একটা বিতর্ক, কোনো সন্দেহ নেই। আপনারা আপনাদের মতামত স্বচ্ছন্দে জানাতে পারেন, আমাদের বক্তব্যের সঙ্গে একমত হন অথবা ভিন্ন মত হন। দেখা হবে পরবর্তী এপিসোডে। এই অস্থির সময়েও ভালো থাকবেন।